হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আজকে আমরা আলোচনা করব রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 19 to 22 মেনশন রয়েছে অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো চলো শুরু করা যাক। এখানে একটা ব্রেভ ইন্ট্রোডাকশন রয়েছে আমাদের ইনস্টিটিউশন সম্পর্কে। আমরা মেইনলি জামি মিলিয়া ইসলামিয়া, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এছাড়াও আদার্স যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে তাদের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি করিয়ে থাকি। আগামী মার্চ মাস থেকেই ক্যালকাটা ইউনিভার্সিটির প্রস্তুতির জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা এখনো এনরোল করোনি, নিচে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা জয়েন করে নিতে পারো আমাদের সাথে। আর এখানে আমাদের এপিজে ইসি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, এই টেলিগ্রাম গ্রুপেও জয়েন করে তোমরা ডেলি বেসিসে আপডেটগুলো পেতে পারো। সো যারা যারা এখনো জয়েন করোনি, জয়েন করে নাও। আর্টিকেল 19 ছয় প্রকার ডেমোক্রেটিক রাইট মেনশন রয়েছে। আর্টিকেল 19(1)(a) ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ বাক স্বাধীনতার অধিকার সম্পর্কে এই আর্টিকেল বর্ণনা করে। আর্টিকেল 19(1)(a) এবং আর্টিকেল 21 এটা হচ্ছে ইন্টারকানেক্টেড, দ্যাট মিনস ইনএলিয়েনেবল অ্যাডজান্ট, অর্থাৎ সামথিং দ্যাট ক্যান নট বি সেপারেট। আর্টিকেল 19(1)(a) এর মাধ্যমে আমরা কী কী জিনিস করতে পারি বা এর আওতায় কী কী জিনিস আছে, যেমন রাইট টু ইনফরমেশন এই আর্টিকেলের আন্ডারে এনোভেটেড হয়েছে। এবার রাইট টু ইনফরমেশনের বিষয়ে আমরা রিসেন্টলি একটা জাজমেন্ট দেখলাম। ইলেকট্রাল বন্ড সম্পর্কে সুপ্রিম কোর্ট কিছুদিন আগে একটা জাজমেন্ট দিল এবং সেখানে মেনশন করেছিল যে রাইট টু ইনফরমেশন এখানে মিসিং রয়েছে, সেই জন্য ইলেকট্রাল বন্ড বিষয়টা হবে নাল অ্যান্ড হোয়াইট। সো এটা একটা ফেমাস জাজমেন্ট, রিসেন্টলি আমরা মনে রাখবো। এটা সেভারাল মিনিংস রয়েছে, যেমন ওয়ান ক্যান এক্সপ্রেস ওয়ান্স ভিউ পয়েন্ট ফ্রিলি। আমরা আমাদের যেগুলো ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো কীভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, যেমন স্পোর্টসের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, ব্যানারের মাধ্যমে, পোস্টার্সের মাধ্যমে, ফ্রিডম অফ প্রেস, টেলিভিশন, মাস মিডিয়া, এগুলো আমরা দেখেই থাকি। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বিভিন্নজন বিভিন্নভাবে আমরা এক্সপ্রেস করে থাকি নিজের ভিউ পয়েন্টটা। এনি ইনফরমেশন ফ্রম দ্য গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্টের কাছ থেকে যে কোনো ধরনের ইনফরমেশন চাইতে পারি কিসের আন্ডারে আর্টিকেল 19(1)(a) রাইট টু ইনফরমেশনের মাধ্যমে। আর রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা কত সালে পাস হয়? 2005 সালে। এটাও বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, সো আমরা এটা মনে রাখবো। বাট আমাদের কি এত কিছু রাইট দেওয়া হয়েছে, কিন্তু এটা কিছু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। চলো দেখে নিই রেস্ট্রিকশন। মেনটেনেন্স অফ পাবলিক বর্ডার, মোরালিটি, ডিসেন্সি, এগুলোর ক্ষেত্রে রেস্ট্রিক্ট করা যেতে পারে। ইন্টারেস্ট অফ সিকিউরিটি অফ ইন্ডিয়া, ডিফেমেশন অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এমন কারোর বিরুদ্ধে আমরা এমন কোনো কথা বলে দেবো না যে আমার বিরুদ্ধে আবার মানহানি মামলা হয়ে যায়। কন্টেম্প অফ কোর্টস, অর্থাৎ কোর্টের রায়ের বিরুদ্ধে বা কোর্ট সম্পর্কে কোনো অনাস্থা প্রকাশ করবো না যে না কোর্ট এইভাবে রায় দিলে ঠিক হতো বা এটা কিছু, এই ধরনের কোনো কিছু। ইন দ্য ইন্টারেস্ট অফ মেনটেনিং ফ্রেন্ডলি রিলেশন উইথ আ ফরেন স্টেট, আমরা যে কোনো ফরেন কান্ট্রির সম্পর্কে এমন কিছু বলবো না যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক ব্যাঘাত ঘটে। এগুলো ছিল রিজনেবল রেস্ট্রিকশন আর্টিকেল 19(1)(a)। এবার 19(1)(b)তে কী কী রয়েছে? ইট গ্যারান্টিস রাইট টু অ্যাসেম্বল, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় জমায়েত করতে পারি, বাট সেটা কী হবে? ইন আ পিসফুল ম্যানার। যেমন রাইট টু হোল্ড মিটিং, আমরা মিটিং করতে পারি, জমায়েত হতে পারি। অ্যাসেম্বল মাস্ট বি ইন পিসফুল উইদাউট ক্যারিং আর্মস, কিন্তু অ্যাসেম্বলটা আমাদের কেমন হবে, জমায়েতটা কেমন হবে? পিসফুল, শান্তিপূর্ণভাবে, এবং আমরা কোনো আর্মস এগুলো ক্যারি করবো না। সো এটা ছিল আর্টিকেল 19(1)(b). আর্টিকেল 19(1)(c) ইট গ্যারান্টিস রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড নট টু ফর্ম অ্যাসোসিয়েশন, অর্থাৎ আমরা কোনো অ্যাসোসিয়েশন বা সংগঠন গঠন করতে পারি, সেটাতে জয়েনও করতে পারি আর জয়েন নাও করতে পারি। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। যেমন আমরা দেখে থাকি ট্রেড ইউনিয়ন, ইমার্স, এইভাবেই হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন যেমন টিচার্স অ্যাসোসিয়েশন, নন টিচিং স্টাফ অ্যাসোসিয়েশন, ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, ডক্টরস অ্যাসোসিয়েশন, এইভাবে প্রচুর অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে। এটা একটা ফান্ডামেন্টাল রাইট, সেই অনুযায়ী কিন্তু আমরা অ্যাসোসিয়েশন অর্থাৎ সংগঠন আমরা গঠন করতে পারি এবং সেটাতে জয়েন করতে পারি। এখান থেকে দুটো কনসেপ্ট আমরা পাই, একটা হচ্ছে বান্দ, একটা হচ্ছে হরতাল। বান্দ আমরা ফ্রিকুয়েন্টলি সবাই
ফেস করেছি আমাদের লাইফে, সুপ্রিম কোর্ট এটাকে ইলিগাল ডিক্লেয়ার করেছেন। বাট হরতাল হচ্ছে সেটাই, যেমন আমরা কিছুদিন আগেই দেখলাম যে ব্যাংক কর্মীরা হরতাল ডেকেছিল, অর্থাৎ তারা ব্যাংকের কোনো সার্ভিস প্রোভাইড করবেন, এখানে কোনো কোর্শন ইনভলভ থাকে না, সেই জন্য সুপ্রিম কোর্ট এটাকে নট ইলিগাল, অর্থাৎ এটা একটা কি হরতাল হচ্ছে লিগাল, সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার করেছে। এবার দেখে নিন আর্টিকেল 19 ক্লজ 1D। It guarantees right to freedom of movement throughout the territory of India, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় আমরা ফ্রিলি মুভমেন্ট করতে পারি, বাট এটার কিছু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে, যেমন সিকিউরিটি অফ ইন্ডিয়া, ইন্টারেস্ট অফ এসটিস, পাবলিক অর্ডার, এ সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রিডম অফ মুভমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু রেস্ট্রিক্ট করা যেতে পারে। আর্টিকেল 91E, it guarantees right to reside throughout the territory of India, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় আমরা গিয়ে বসবাস করতে পারি, সেখানে জমি জায়গা কিনতে পারি বা বাড়ি তৈরি করতে পারি, সেখানে থাকতে পারি। এর আগের আর্টিকেলে 1D-তে আমরা দেখলাম কি রাইট টু ফ্রিডম অফ মুভমেন্ট, যে কোনো জায়গায় যেতে পারি, আর আর্টিকেল 19E-তে রয়েছে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারি। এটারও কিছু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে, যেমন রিজনেবল রেস্ট্রিকশন আমরা 1D-তে দেখলাম যে সিকিউরিটি অফ ইন্ডিয়ার ক্ষেত্রে, মেনটেন্যান্স অফ পাবলিক ওয়ার্ডার মোরালিটির ক্ষেত্রে বা ডিসেন্সির ক্ষেত্রে, বা ST/SC-দের সিকিউরিটি প্রোভাইডের ক্ষেত্রে, বা ST/SC যেগুলো জায়গা রয়েছেন সেগুলো জায়গাতেও কিছু কিছু জায়গায় রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে। 19(1)G, ইট গ্যারান্টিস রাইট টু অ্যাভোকেশন, দ্যাট মিনস প্রফেশন, আমরা যে কোনো ধরনের প্রফেশন কিন্তু চুজ করতে পারি। এটারও কিছু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে, যেমন ফিজিক্যাল ফিটনেস, আমরা বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকি যে সেখানে ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস কিছু কোয়ালিফিকেশন থাকে, এবং লয়ালিটি টু দ্য স্টেট, এগুলো হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন প্রফেশনের ক্ষেত্রে। এখানে একটা আর্টিকেল মিসিং রয়েছে, দ্যাট ইজ আর্টিকেল 19(1)F। এক সময় এটা ফান্ডামেন্টাল রাইট ছিল, দ্যাট ইজ রাইট টু প্রপার্টি, বাট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা ফান্ডামেন্টাল রাইট থেকে বের করে দেওয়া হয়। তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং কত সালে এটা ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ করা হয়েছিল। আর্টিকেল 20, it provides protection in respect of conviction for offences. কনভিকশন অফ অফেন্সেস ক্ষেত্রে 3 প্রকার প্রোটেকশন এখানে দেওয়া হয়ে থাকে। কি কি প্রোটেকশন সেটা দেখে নিই। আর্টিকেল 21(1)A, it prohibits the state from enacting ex post facto criminal legislation। এর মানেটা কি? যেমন এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, ভারতে চুরির একটা পার্টিকুলার সাজা রয়েছে কেউ যদি চুরি করে, বাট আজকে পার্লামেন্ট একটা আইন পাস করলো যে চুরি করবে তাকে হাত কেটে দেওয়া হবে। এই নতুন আইনের দ্বারা 1-2 বছর আগে যারা চুরি করেছে তাদেরকে সবাইকে যদি আমি হাত কেটে দিই, সেটা কিন্তু ঠিক হবে না, বা এটা আইন অনুযায়ী পারমিসিবল নয়। আইন আজকে পাস হলো, পার্লামেন্ট আজকে আইন পাস করলো যে যারা চুরি করবে তাদের প্রত্যেকের সাজা হিসেবে হাত কেটে দেওয়া হবে। তাহলে আজকের ডেটের পরে যদি কেউ চুরি করে তাহলে তাদের ক্ষেত্রে এই আইনটা অ্যাপ্লিকেবল হবে, এবং অ্যাপ্লিকেবল হবে না তাদের ক্ষেত্রে, মানে আজকে আইনটা পাস হলো এর আগে যত চুরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আইনটা অ্যাপ্লিকেবল হবে না। দ্যাট মিনস এক্স পোস্ট ফ্যাক্টো ক্রিমিনাল লেজিসলেশন, এবং এটা কিন্তু সিভিল লসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটা শুধু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আশা করি বুঝতে পারলে সবাই। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বোঝার ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাবে। আর্টিকেল 20 ক্লজ 2, ইট প্রহিবিট দ্য স্টেট ফ্রম প্র্যাকটিসিং ডাবল জিওপার্ডি, অর্থাৎ একই অপরাধের জন্য কাউকে 2 বার সাজা দেবে না। ওয়ান ক্যান নট বি পানিশ টুয়াইস বাই কোর্ট ফর এ সিঙ্গেল ক্রাইম, অর্থাৎ একই অপরাধের জন্য কাউকে 2 বার সাজা দেওয়া যাবে না। আর্টিকেল 20 ক্লজ
3 অর্থাৎ 3 নম্বর ক্লজে কি রয়েছে, সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্স, অর্থাৎ নিজের বিরুদ্ধেই কোনো এভিডেন্স কাউকে দেওয়াতে বাধ্য করা যাবে না। আমরা দেখে থাকি পুলিশ টর্চারের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ধরনের বয়ান নিয়ে থাকে এবং সেটা কোর্টে পেশ করে। বাট সেই ব্যক্তি যদি কোর্টে গিয়ে বলে যে এটা এভাবে আমাকে বয়ান দেওয়া হয়েছে, বা তার নিজের বিরুদ্ধেই যদি কোনো বয়ান দেওয়া হয়ে থাকে, তাহলে সেই এভিডেন্সটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। ইট প্রহিবিট দ্য স্টেট ফ্রম কম্পেলিং অ্যান ইন্ডিভিজুয়াল টু প্রোভাইড সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্স অ্যান্ড দ্যাট টু ইউজ এভিডেন্স টু প্রকিউর পানিশমেন্ট, এবং এই এভিডেন্সটাকে ইউজ করে যে তাকে পানিশমেন্ট দেওয়া হবে সেটাও করানো যাবে না। সেলভি ভার্সেস স্টেট অফ কর্ণাটকে একটা কেস হয়েছিল যেখানে নার্কো অ্যানালাইসিস, লাই ডিটেনশন এবং ব্রেন ম্যাপিং এগুলো ব্যান করে দেওয়া হয়। আশা করি বুঝতে পারলে 20 ক্লজ অর্থাৎ 20 নম্বর আর্টিকেলে কি কি কনভিকশন ফর অফেন্সেস দেওয়ার বিষয়। তোমরা মেনলি মনে রাখবে 20 ক্লজ 1-এ এক্সপোজড ফ্যাক্ট অফ ক্রিমিনাল লেজিসলেশন, 20 ক্লজ 2-এ ডাবল জিও পার্টি, এবং 20 ক্লজ 3-তে রয়েছে সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্স। এই তিনটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। Article 21, it guarantees to all individual right to life and personal liberty. 21 কি বলে, right to life and personal liberty. Article 21 has undergone maximum evolution, অর্থাৎ সব থেকে বেশি evolution 21-এই হয়েছে, liberal interpretation given by Supreme Court. Article 21 is fundamental of all fundamental rights, অর্থাৎ আমাদেরকে, অর্থাৎ ভারতীয় নাগরিককে যদি বাকি যে কোনো ফান্ডামেন্টাল রাইট নাও দেওয়া হতো, শুধু ফান্ডামেন্টাল রাইট ইকুয়ালস দেওয়া হতো, তাহলেও বাকি যে সমস্ত ফান্ডামেন্টাল রাইট রয়েছে এর ইন্টারপ্রিটেশনের মাধ্যমে বাকি ফান্ডামেন্টাল রাইটগুলো আমরা পেয়ে যেতাম। সেই জন্য এটাকে ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইট বলা হয়ে থাকে, এবং এটাকে ব্যাকবোন অফ পার্ট 3 অ্যান্ড পার্ট 4 বলা হয়ে থাকে। এখানে শুধু রাইট টু লাইফ গ্যারেন্টি করা হয়নি, এখানে বাট ডিগনিফাইড লাইফ, শুধু সিম্পল রাইট টু লাইফ না, একটা ডিগনিফাইড লাইফ সবাইকে গ্যারেন্টি করা হয়েছে অ্যাজ পার সুপ্রিম কোর্ট। ইট এনহ্যান্স কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ আমাদেরকে এটাকে বেটার করে দেয়। যেমন রাইট টু ম্যারেজ এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি, রাইট টু ম্যারেজ আর্টিকেল 21-এর আন্ডারে আসে, রাইট টু প্রাইভেসি কেম আন্ডার আর্টিকেল 21। এগুলো বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ হিসাবে এসে থাকবেন যে রাইট টু প্রাইভেসি এটা কোন, এটা কি ফান্ডামেন্টাল রাইট, এটা কোন আর্টিকেলের মেনশন রয়েছে, রাইট টু ম্যারেজ এটা কি ফান্ডামেন্টাল রাইট কোন আর্টিকেলে মেনশন রয়েছে, তো মনে রাখবো আর্টিকেল 21-এ। এখানে কেস হয়েছিল একটা, যে পুট্টস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2017-তে। এখানে দুইটা জুডিশিয়াল রিভিউর ডিফারেন্স অ্যাপ্রোচ আমরা পাই। একটা হচ্ছে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল, এটা ফেমাস ইন ইংল্যান্ড, অ্যান্ড অ্যাকর্ডিং টু ইউজেস অ্যান্ড প্র্যাকটিস অ্যাজ লেড ডাউন বাই স্ট্যাটিউট। মানে সিম্পলি আমি যদি বলতে যাই প্রসিডিউর এস্টাবলিশ বাই ল কি, মানে যে কোনো আইন পাস হয়েছে সেটা ঠিকঠাক প্রসিডিউর ফলো করে আইনটা পাস হয়েছে না, এটা হচ্ছে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল। আর আরেকটা কনসেপ্ট আমরা দেখব ডিউ প্রসেস অফ ল। আর ডিউ প্রসেস অফ ল এটা অরিজিনেট হয়েছে ইউএসএতে। এটার মেন কনসেপ্টটা হলো যে কোনো আইন যখন পাস হবে কোর্ট শুধু এটা দেখবে না যে আইনটা ঠিকঠাকভাবে পাস হয়েছে, ঠিকঠাক প্রসিডিওর ফলো করে পাস হয়েছে না, বাট কোর্ট সাথে সাথে এটাও দেখবে যে এই আইনটার ইনহারেন্ট গুডনেস কি, অর্থাৎ যে আইনটা পাস হচ্ছে এটা কি জনগণের ভালোর জন্য পাস হচ্ছে না সরকারি কোনো উদ্দেশ্য সাধনের জন্য পাস হচ্ছে, কোর্ট এটাও দেখবে। এটাকে ইনহারেন্ট গুডনেস বলা হয়। তো এটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল। এখান থেকে তিনটা ন্যাচারাল জাস্টিসের তিনটা যে কনসেপ্ট সেটাও আমরা দেখে নেব, যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসটা কি। এখানে তিনটা ক্লজের কথা বলা হয়ে থাকে। এক নম্বর হলো নো ওয়ান শ্যাল বি পানিশ আনহিয়ার্ড, অর্থাৎ কোর্ট কারোর ট্রায়াল ছাড়াই কাউকে পানিশ করবে না। নো ওয়ান শ্যাল বি জাজ অফ হিজ ওন কেস, নিজস্ব কোনো কেসে কেউ নিজেই জাজমেন্ট দেবে না। এবং দ্য অথরিটিজ শ্যাল অ্যাক্ট বোনাফাইড ইন গুড ফেথ, মানে যে অথরিটি হবে সে
কিভাবে কাজ করবে? ইন গুড ফেথ, অর্থাৎ ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করবে। এটা হচ্ছে ন্যাচারাল জাস্টিসের 3টে ক্লজ। আর্টিকেল 21A অলরেডি এটা ডিসকাস করেছিলাম আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে। দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য চিলড্রেন বিটুইন দ্য এজ গ্রুপ অফ 6-14 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদেরকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন স্টেট প্রোভাইড করবে। যদিও এটা প্রিভিয়াসলি আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল না, বাট 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 এর মাধ্যমে এটা ইন্ট্রোডিউস করা হয় এবং অ্যাড করা হয় 21A-তে। সো এটা মনে রাখবো যে 21 ক্লজ এ কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে, এবং এখানে একটা ফান্ডামেন্টাল ডিউটিও অ্যাড করা হয়। প্রিভিয়াসলি আমরা জানি যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো 51A-তে মেনশন রয়েছিল, সেখানে 10 প্রকার ফান্ডামেন্টাল ডিউটি ছিল, বাট 51A-কে অ্যাড করার আমাদের এখন ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে প্রায়টা 11টা। সো এটাও মনে রাখবো। এখানে বলা হয় ইট শ্যাল বি দ্য ডিউটি অফ এভরি প্যারেন্টস টু প্রোভাইড কম্পালসারি এডুকেশন টু হিজ অর হার চিলড্রেন বিটুইন দ্য এজ গ্রুপ অফ 6-14 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদেরকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দেওয়া হচ্ছে পিতামাতার কর্তব্য। 21 ক্লজ এতে এগুলোই ছিল আমাদের শিক্ষার অধিকার সম্পর্কে। আর্টিকেল 22 এখানে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস আন্ডার সার্টেন সার্কামস্টেন্সেস সম্পর্কে মেনশন করা হয়েছে। অর্থাৎ কি সম্পর্কে প্রোটেকশন? আমাদের অ্যারেস্ট এবং ডিটেনশন ক্ষেত্রে, অর্থাৎ পুলিশ যদি কাউকে কোনো সময় অ্যারেস্ট করে বা ডিটেইন করে, সেক্ষেত্রে আমরা কি প্রোটেকশন পাবো সে সম্পর্কে আর্টিকেল 22 মেনশন করে। It does not keep a fundamental right against arrest and detention, যে আমরা আমাদের কেউ অ্যারেস্ট করতে পারবে না, এটা বিষয় আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়নি। আমাদেরকে 3টা বিষয় প্রোটেকশন দেওয়া হয়েছে। সেই 3টা বিষয় কি আমরা দেখে নিই। যে ফার্স্ট হচ্ছে ওয়ান ক্যান ইনফর্ম লিগাল প্র্যাকটিশনার অফ ইচ অন চয়েস, অর্থাৎ নিজের ইচ্ছা মতো কেউ নিজের উকিলকে হায়ার করতে পারবে যদি কেউ অ্যারেস্ট হয়ে যায় বা যদি কারো বিরুদ্ধে কোনো মামলা হয়। বাট যোগেন্দর সিং ভার্সেস স্টেট অফ ইউপি কেস 1994-এ এখানে বেশ কিছু জিনিস মেনশন করা হয়েছে যে আর কাকে ইনফর্ম করা যেতে পারে। যে ওয়ান ক্যান ইনফর্ম ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, কোনো বন্ধুকেও ইনফর্ম করতে পারে, কোনো ফ্যামিলি মেম্বারকেও ইনফর্ম করতে পারে, অ্যান্ড অলসো আ থার্ড পার্সন, অথবা আদার্স কাউকেও কিন্তু ইনফর্ম করা যেতে পারে। ইটস সেল বি শন ইন দ্য অফিসিয়াল ডায়েরি অফ দ্য পুলিশ, যদি কাউকে পুলিশ কখনো অ্যারেস্ট করে তাহলে পুলিশ অবশ্যই তার অফিসিয়াল ডায়েরিতে এটা মেনশন করবে। নো পার্সন হু হ্যাজ বিন অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টাডি উইদাউট ইনফর্মিং হিম গ্রাউন্ড অফ ইচ অ্যারেস্ট। যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে পুলিশ অবশ্যই তাকে কি গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে সেটা তাকে জানাবে। এটা জানানো ছাড়া পুলিশ কাউকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। 1 নম্বর পয়েন্টে আমরা কি দেখলাম যে ওয়ান ক্যান ইনফর্ম, কাকে ইনফর্ম করতে পারবে, এই সমস্ত বিষয় দেখলাম। এবং 2 নম্বরে রয়েছে অ্যান অ্যারেস্টেড পার্সন শ্যাল বি প্রেজেন্টেড বিফোর দ্য ম্যাজিস্ট্রেট, অর্থাৎ জাজের সামনে 24 ঘন্টার মধ্যেই যে অ্যারেস্টেড পার্সন তাকে উপস্থিত করতে হবে। এবং 3 নম্বরে রয়েছে নো পার্সন শ্যাল বি ডিটেইন ইন কাস্টাডি বিয়ন্ড দ্য পিরিয়ড ডিটেনশন হ্যাজ বিন অ্যালাউড, এবং কোনো ব্যক্তিকে যতদিন কোর্ট থেকে আদেশ দেওয়া হয়েছে যে কারো 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর ডিটেইন করা হবে একে বা জেলে রাখা হবে, এর থেকে বেশি সময় পর্যন্ত কিন্তু তাকে কোর্টে জেলে রাখা যাবে না। সময় হয়ে গেলে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে। 3 প্রোটেকশন আন্ডার আর্টিকেল 21 ইজ নট প্রোভাইডেড এনিমি এলিয়েন, অর্থাৎ কোনো শত্রু দেশের যদি কোনো নাগরিক আসে, অর্থাৎ যার সাথে ফরেন রিলেশন খুব একটা ভালো যাচ্ছে না, সেই দেশে কোনো নাগরিক যদি ভারতে আসে, কিন্তু তার ক্ষেত্রে এই প্রোটেকশনগুলো কিন্তু দেওয়া হয় না। হু হ্যাজ ডিটেইন আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন, এখানে আমরা দেখবো একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্ট আর একটা হয় পিউনিটিভ ডিটেনশন। পরের স্লাইডে আমরা সেটা সম্পর্কে দেখব। ডিটেনশন আর বললাম যে 2 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন আর একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশন মানে হচ্ছে ডিটেনশন আফটার প্রপার ট্রায়াল, অর্থাৎ এটা বিভিন্ন দেশে ফলো করা হয়ে থাকে যে কাউকে অ্যারেস্ট করা, কোর্টে প্রপার ট্রায়াল হবে যে সে দোষী কিনা, যদি দোষী সাব্যস্ত হয় তারপরেই কিন্তু তাকে ডিটেন করা হবে, সেটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। আর প্রিভেন্টিভ ডিটেনশন যেটা ইন্ডিয়াতে ফলো করা হয়
যদি অ্যাকিউজড হয়ে থাকে, যদি সন্দেহভাজন কেউ হয়ে থাকে, তাকে কোর্টে প্রপার ট্রায়াল হওয়ার পূর্বেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়। যদিও এটাকে সানসেট লেজিসলেশন বলা হয়ে থাকে, এটা ইন্ডিয়াতে ফলো করা হয়। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রেও তিন প্রকারের রাইট আমরা পেয়ে থাকি। কি দেখে নিই। ইফ দ্য ডিটেনশন ইজ গো বিয়ন্ড আ পিরিয়ড অফ 3 months, যদি 3 মাসের বেশি কাউকে ডিটেন করা হয়ে থাকে, তাহলে সেই ম্যাটারটা কার কাছে যাবে? একটা অ্যাডভাইসারি বডি থাকবে, তার কাছে সেই বিষয়টা যাবে। এবং অ্যাডভাইসারি বডির মেম্বাররা কারা হবে? ওয়ান সিটিং জাজ অফ হাইকোর্ট, অর্থাৎ বর্তমানে হাইকোর্টে কোনো জাজ যে সিটিং রয়েছে তিনি থাকবেন, এবং 2 জন থাকবে রিটায়ার্ড জাজ অফ হাইকোর্ট। এই 3 জনের মেম্বার নিয়ে অ্যাডভাইসারি বডি হবে এবং তার কাছে সেই ম্যাটারটা যাবে। সেকেন্ড রয়েছে পার্সন মাস্ট বি ইনফর্ম অ্যাবাউট দ্য গ্রাউন্ড অফ ইটস ডিটেনশন, কি বিষয়ে তাকে কি গ্রাউন্ডে ডিটেন করা হয়েছে সেটা তাকে জানাতে হবে, এবং হি মাস্ট বি গিভেন দ্য অপরচুনিটি টু রিপ্রেজেন্ট বিফোর দ্য অথরিটি, এবং তাকেও নিজেকে ডিফেন্ড করার যে রাইট রয়েছে সেটা তাকে দিতে হবে। এগুলো ছিল প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে 3টা রাইট। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। আগামী মার্চের 15 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ অর্থাৎ CUELT ল অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের যে নতুন ব্যাচ সেটা শুরু হতে যাচ্ছে। সো যারা ইন্টারেস্টেড স্টুডেন্ট তারা কুইক জয়েন করো। নিচেই ডেসক্রিপশনে আমাদের সমস্ত কিছু লিঙ্ক রয়েছে, সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। আর আজকের সেশনটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সো থ্যাংক ইউ, স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান।